Dear students, welcome to সাইফ বিসিএস একাডেমি। আমরা আজকে লেকচার 11 নিয়ে কথা বলবো। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করি। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অন্তরা জামান ঋতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোমানা রোমা, সুশান্ত, সাথে আছে আব্দুল্লাহ, অন্তরা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজন, সুমন, আমাদের সাথে আছে মাহমুদা, তানিয়া, মেরিনা, সমাপ্তি, মমিন, কাইয়ুম, রাজিয়া, আসগর, শারমিন, সাব্বির, নাজনীন, আসমা, ঝুমুর, নেজামুল, মবিনা আছে সাথে আমাদের, ফেরদৌস, নাসরিন আক্তার, মিঠুন, রহিমা, আরজিনা, নাজবিন নাহার, ঝরা পাতা, সুরাইয়া খাতুন। হ্যাঁ, ক্লিয়ার আছে, অনেকে কমেন্ট করছে ক্লিয়ার আছে। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাই আপনারা সুস্থ আছেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের লেকচার হচ্ছে অনুপাত এবং সমানুপাত নিয়ে। অনুপাত এবং সমানুপাত নিয়ে বিসিএস এ অনুপাত এবং সমানুপাত থেকে খুবই সহজ কিছু অঙ্ক থাকে, কিন্তু সেটা একটু বুঝে বুঝে করতে হয়। আমরা মিশ্রণের অধ্যায়ে ঐকিক নিয়মের অঙ্ক যখন করাইছি তখন মিশ্রণের অধ্যায়ে অনুপাতের কিছু কিছু জিনিস কিন্তু আমরা করে আসছি।
মিশ্রণের অধ্যায়ে অনুপাত নিয়ে যে অংশগুলা করছি সেগুলো আজকে করব না। আবার গত ক্লাসে লসাগুর অধ্যায়ে অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে, অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, ছোট সংখ্যা নির্ণয়, বড় সংখ্যা নির্ণয় এগুলা দেখাইছি, ওইগুলো আজকে দেখাবো না। তাহলে অনুপাতের চ্যাপ্টারটা কিন্তু ছোট হয়ে আসছে, কিন্তু আদতে ছোট না। সিম্পল সিম্পল ম্যাথ অনুপাতে আসে, কিন্তু সেগুলো আবার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তা আগে কিছু বেসিক বিষয় ক্লিয়ার করে নিই, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। অনুপাত এবং লসাগু দেওয়া আছে। রিমা ওয়াহিদ, অনুপাত, দুটি সংখ্যার অনুপাত কি কমেন্ট করছো? অনুপাত এবং লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির কি কি? সংখ্যা দুটি আমরা সেদিন দেখাই দিছিলাম না যে খুবই সিম্পল ভাবে আমরা করতে পারি। অনুপাত আর লসাগু দেওয়া থাকলে আমরা কি করতে পারি, মনে পড়ে না? দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিছি। অনুপাত আর লসাগু দেওয়া থাকলে ওই লসাগুকে ছোট সংখ্যা দ্বারা একবার ভাগ করবা, ছোট অনুপাত দ্বারা ভাগ করবা। তোমার লসাগু যেটা দেওয়া আছে, লসাগুকে ছোট অনুপাত দিয়ে একবার ভাগ করবা, তাহলে একটা সংখ্যা পাবা। আবার ওই লসাগুকেই বড় অনুপাত দিয়ে ভাগ করবা একবার, তুমি যে অঙ্কটা দিচ্ছ, ঠিক আছে? একবার লসাগুকে ছোট অনুপাত দ্বারা ভাগ করবা, আবার লসাগুকে বড় অনুপাত দ্বারা ভাগ করবা, তাহলে মান পেয়ে যাবা। আচ্ছা, আজকে আসো অনুপাত। অনুপাত বিষয়টা কি? অনুপাত হচ্ছে সমজাতীয় বা একই জাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ তা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত। অর্থাৎ একই জাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ সেটা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত। অনুপাতের চিহ্ন হচ্ছে এইরকম, এটা অনুপাতের চিহ্ন। এর মানে হচ্ছে ভাগ। যেমন অনুপাতে যদি দুইটা রাশি থাকে, এক্স এবং ওয়াই মাঝখানে, তাহলে এই অনুপাত দ্বারা, এটা দ্বারা আমরা প্রকাশ করি। এটাকে আবার ইস টু বলি, ইস টু, এক্স ইস টু ওয়াই, অথবা এক্স অনুপাত ওয়াই। এই অনুপাতকে ভাগাকারেও লেখা যায়। এটা সমান লেখা যায় এক্স ডিভাইডেড বাই ওয়াই। তার মানে কি, অনুপাত একটি ভগ্নাংশ বটে। অনুপাত একটা ভগ্নাংশ বটে। আর সমজাতীয় বা একই জাতীয় রাশি হওয়ায় অনুপাতের কোনো একক নেই। অনুপাতের কোনো একক নেই, ঠিক আছে? অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, আর পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি। প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি। অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ, চাইলে যে কোনো সংখ্যা দ্বারা দুইটাকে গুণ করা যায়। যেমন এক্স ডিভাইডেড বাই ওয়াই, আমি যদি চাই দুইটার ক্ষেত্রে 20 দ্বারা গুণ করতে পারবো। একই সংখ্যা দ্বারা অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে গুণ বা ভাগ করা যায়, ভাগও করা যাবে, ঠিক আছে? আর অনুপাত কখনো পূর্ণ মান প্রকাশ করে না। অনুপাতে যা থাকে এটাকে নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা গুণ করলে পরে তাহলে আমরা পরিমাণ পাবো, ঠিক আছে? অনুপাতের পরিমাণ পাবো কখন? যখন নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা পূর্ব এবং উত্তর রাশিকে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? অনুপাত হচ্ছে সমজাতীয় রাশি বা একই জাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ সেটা প্রকাশ করতে যা ব্যবহার করা হয় তাকে বলে অনুপাত। অনুপাতের চিহ্ন হচ্ছে এটা, এটার মানে হচ্ছে ভাগ বা ভগ্নাংশ। দুইটা রাশি যদি থাকে, তাহলে প্রথম রাশিকে বলবো পূর্ব রাশি, পরেরটাকে বলবো উত্তর রাশি। পড়ার সময় এটা এক্স ইস টু ওয়াই ও পড়তে পারবো, অথবা এক্স অনুপাত ওয়াই পড়তে পারবো। যেমন, আবার এই অনুপাত মানে ভাগ, যেহেতু এই জন্য এক্স ডিভাইডেড বাই ওয়াই লেখা যায়। অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই জিনিস দ্বারা গুণ বা ভাগ করা যায়। সমজাতীয় রাশি বিদায় অনুপাতের কোনো একক নেই। বুঝছি এ পর্যন্ত? বুঝছি? আপনারা আছেন? সাড়া দিয়েন, ঠিক আছে?
এই, তোমরা আছেন? একটু সাড়া দিয়েন। এরপরে আসি সমানুপাত কি জিনিস। সমানুপাত হচ্ছে অনুপাতে যদি কোন অনুপাতে যদি চারটা রাশি থাকে এবং প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম ও দ্বিতীয় রাশির যে অনুপাত, যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, ধরেন এ একটা রাশি, বি একটা রাশি, সি একটা রাশি, ডি একটা রাশি। এখন এ ইজ টু বি ইজ ইকুয়াল টু যদি সি ইজ টু ডি হয়, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়, তাহলে তাকে বলা হয় সমানুপাত। বুঝতে পারছি? অনেকেই কমেন্ট করছে। এবি সিদ্দিক, মইয়া আছি, সারা দিলাম। আসমাউল হোসেন, হ্যাঁ গুড। মল্লিকা ক্লিয়ার স্যার, ওকে। এবার আসি ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাত কি জিনিস? ক্রমিক সমানুপাত হচ্ছে কোন সমানুপাতের মাঝখানকার দুইটা রাশি যদি একই হয়, তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাত। তার মানে কি? সমানুপাতে জানি চারটা রাশি থাকে। এখন কোন সমানুপাতের যদি মাঝখানকার দুইটা রাশি, অর্থাৎ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি হয়, খেয়াল করে দেখো, এই মাঝখানকার দুইটা রাশি একই হলে তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাত। এখান থেকে আমরা কি পাবো? এটার মানে জানি আমরা ভাগ, এ ডিভাইডেড বাই বি সমান কত? বি ডিভাইডেড বাই সি। তাহলে বজ্রগুণ করলে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের সূত্র। বি স্কোয়ার সমান এসি, এটা সুন্দর করে লিখে রাখো। ক্রমিক সমানুপাতের সূত্র বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, নেক্সট আসো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলা হয়? ব্যস্ত অনুপাত হচ্ছে কোন সরল অনুপাতের, মানে যেখানে দুইটা রাশি আছে, সরল অনুপাতের পূর্ব রাশিকে যদি উত্তর রাশি আর উত্তর রাশিকে যদি পূর্ব রাশি বানানো যায়, তাকে বলা হয় ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। যেমন এক্স ইজ টু ওয়াই, এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই ইজ টু এক্স। জাস্ট উল্টে যাবে, পূর্বেরটা উত্তরে যাবে, উত্তরেরটা পূর্বে আসবে। নেক্সট আসো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি জিনিস? মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলার গুণফলকে পূর্ব রাশি যদি বানাই আর উত্তর রাশিগুলার গুণফলকে যদি উত্তর রাশি বানাই, তখন তাকে বলা হয় মিশ্র অনুপাত। যেমন মনে করো এ ইজ টু বি, এটা একটা সরল অনুপাত, সি ইজ টু ডি, এটা একটা সরল অনুপাত, আবার ই ইজ টু এফ, এটা একটা সরল অনুপাত। এই তিনটা সরল অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? এই প্রত্যেকটার পূর্বের রাশির গুণ, অর্থাৎ এ সি ই, এ গুণন সি গুণন ই ডিভাইডেড বাই বা অনুপাত পরের গুলা উত্তর রাশি বি ডি এফ, বি গুণন ডি গুণন এফ। এটাই হচ্ছে এটার মিশ্র অনুপাত। এই পর্যন্ত বুঝছো? কারো কোনো সমস্যা আছে? এই রেসপন্স করতে হবে। দুষ্টুরা, গরিবেরা, রেসপন্স করতে হবে গরিবেরা। দুষ্টু, দুষ্টুরা, রেসপন্স করতে হবে কিন্তু। এই যে কাঠ পেন্সিল, একজন জড় পদার্থ, একটা জড় পদার্থ রেসপন্স করছে, বাকিরা যদি রেসপন্স না করো, মাথার উপরে একেবারে ডাস্টার দিয়ে মারবো। রেসপন্স না করলে বোঝা যায় না। কেউ কেউ আছো যে পুরো কোর্স শেষ হয়ে যাবে তাও কোনোদিন রেসপন্স করবে না, মানে ও একদম মুখে
আঠা লাগাইছে যে না আমি কোনোভাবে রেসপন্স করবোই না, স্যার যত কথাই বলুক। নাহিদ জামান শিশির, কায়সার স্যার এসএসসি কত বাস? এসএসসি হচ্ছে 1995। নূরুন নাহার ক্লিয়ার? জোড়াপাতা আরেকবার বুঝিয়ে দেন, মিষ্ট আবার বোঝান। ওকে। হুম, গরিবেরা বারবার আমাকে মেরে ফেলে। গুড। ছোট্ট পাখিও দেখো ক্লাসে গভীরভাবে মনোযোগ দিছে। ব্যস্ত রাশি আর একবার, আচ্ছা পুরোটাই দেখো। আমি অনুপাত কিন্তু ক্লিয়ার করছি, সমানুপাতে আসো। সমানুপাতে চারটা রাশির প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যদি 3 নাম্বার আর 4 নাম্বার রাশি সমান হয় তাকে বলে সমানুপাত। ক্রমিক সমানুপাত কাকে বলে? ক্রমিক সমানুপাত হচ্ছে কোন সমানুপাতের মাঝখানকার রাশি দুইটা যদি একই হয়, যেমন এই যে দেখো এখানে, এখানেও বি এখানেও বি, তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত থেকে আমরা পাই বি স্কয়ার সমান এস। ব্যস্ত অনুপাত হচ্ছে জাস্ট এই পাশেরটা ওই পাশে যাবে আর ওই পাশেরটা এই পাশে আসবে, মানে উল্টে যাবে। পূর্বেরটা উত্তরে যাবে, উত্তরেরটা পূর্বে আসবে। দেখো ওয়াইটা সামনে আসছে আর এক্সটা পরে গেছে। মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের প্রথম রাশি যেগুলো আছে, যেমন এ বি এর মাঝে এ প্রথম, সি ডি সি প্রথম, ই এফ ই প্রথম, তাহলে এ সি ই এই তিনটার গুণফল ডিভাইডেড বাই পরের তিনটা বি ডি এফ এর গুণফল। বুঝছো? এসএসসি 1995। গরিবের আমারে খালি বারে বারে জিজ্ঞেস করে যে স্যার এসএসসি কো, এসএসসি করবে। দুষ্টু কোথাকার। এসএসসি দিয়ে কি করবা হ্যাঁ? আসো। ফাইজা তাবাসসুম, স্যার আমার আম্মু এসএসসি 1996, তাহলে আমার চেয়ে 1 বছরের ছোট না? ওকে, আসো সামনে আগাই আমরা। যেমন ধরো যদি কোশ্চেন করি 7:12 এর ব্যস্ত অনুপাত কত? কমেন্ট করো। ব্যস্ত অনুপাত সমান হোয়াট? 7:12 এর ব্যস্ত অনুপাত কত? নেক্সট, দ্রুত। জাস্ট উঠে গেল না? 12:7। গুড। এরপরে মনে করো 5:7। 4:9 এবং 3:2 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত সমান হোয়াট? মিশ্র অনুপাত জানো কিভাবে বের করব? মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, এই তিনটার গুণফল ডিভাইডেড বাই এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা। খুবই সিম্পল কিন্তু ভুল হয়। তাহলে 5 4 3, 5 গুণন 4 গুণন 3 ডিভাইডেড বাই 7 গুণন 9 গুণন 7 9 2। এখন কাটাকাটি করে ছোট করে নিতে হবে, যত ছোট হয়। 2 দুগুণে 4, আর কি কাটা যায়? হ্যাঁ, 3 তিরিখে 9, তাহলে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই কত? 3 7 21। এটাকে লেখা যায় কি 10:21। এটা হচ্ছে মিশ্র অনুপাত। যদি এটা বুঝো মিশ্র অনুপাত, তাহলে এটা করো। 5 18 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত?
এটা আসছিল 12তম বিসিএস এ, 12তম বিসিএস প্রিলিতে, বিসিএস প্রিলি। দ্রুত 5, 18, 7, 2, 3, 6। ষাট 126 না, কিন্তু আগেরটা, আগেরটা কি কেটে ছোট করা যায় না? কেটে ছোট করতে হবে। পরেরটা কমেন্ট করো দ্রুত। রুবিক ওয়ানে আছি, কিন্তু আমরা রুবিক ওয়ানে করতেছি ব্যস্ত মিশ্র অনুপাত, এবং আরেকটা করব ধারাবাহিক অনুপাত নিয়ে। তাহলে এটার অ্যান্সার কত হয়েছে তোমাদের? 35:72 না? ঠিক আছে, 35:72। আশা করি সবাই বুঝছো। নেক্সট আসো। ধারাবাহিক অনুপাত দেখি। যেমন কোশ্চেন হয়েছিল ক:/খ সমান 4:7, আর খ:/গ সমান 5:6 হলে খ:/গ সমান হোয়াট? এটা ছিল 16তম বিসিএস প্রিলিতে। ক, খ 4, 7, আবার খ, গ হচ্ছে 5, 6। তাহলে ক, খ, গ এর মান কত? 16তম বিসিএস এ আসছিল। ঠিক আছে, 16তম বিসিএস এ আসছিল। তাহলে এটা আমরা কি করব? এটা হচ্ছে অনেকভাবে করতে পারি, কিন্তু সবচাইতে সহজ হয় যদি দ গুণ করি। দ গুণ কি? দ গুণ হচ্ছে, দেখো প্রথমে আছে কি ক আর খ, খেয়াল করে দেখো। আবার আছে কি খ আর গ, অর্থাৎ এই খটা হচ্ছে কমন। তাহলে যেটা কমন সেটা আমরা প্রথম অনুপাতের দ্বিতীয়তে রাখবো, আর তার পরের অনুপাতের প্রথমে রাখবো। তার মানে কি, যেমন ধরো এই যে ক:/খ, এটা আছে, এটা সমান কত? 4:7, এটা দেওয়া আছে না? আবার দেখো এই যে যেখানে গিয়ে শেষ হয়েছে, খতে শেষ হয়েছে, আবার খতেই শুরু করব। যেখানে শেষ হবে সেখানেই শুরু করব, খ:/গ। এটা সমান কত আছে? 5:6। ঠিক আছে, এখন এইখান থেকে মান বের করব দ গুণ করে। দ কিরকম তোমরা জানো? দ হচ্ছে এই যে এরকম, এর মাথায় আবার একটা কি মাত্রা আছে, কিন্তু এখানে মাত্রা লাগবে না। তাহলে এই যে দ এর মতন গুণ, তার মানে 4 দিয়া 5 কে গুণ, 4×5 = 20, 5 দিয়া 7 কে গুণ 35, 5 7 35, 6 7 42। এটাই অ্যান্সার। এটা হলো ক, খ, গ। বুঝছো? এটা হলো ধারাবাহিক অনুপাত, 16তম বিসিএস এ আসছিল। কারো কোনো সমস্যা গরিবেরা? দেখো তো বুঝছো কিনা। দেখে তো বুঝেছো কিনা। বুঝেছো কিনা? যদি বুঝে থাকো এটা করো। a:/b সমান যদি 3:4 এবং b:c সমান যদি 6:7 হয়, 6:7 হলে a:/b:c
সি, এটা সমান কত? এটা বের করো। 3 4 6 7। হ্যাঁ, আরেকটা দিছি। কাজী নেজামুল স্যার, আপনি হ্যাপি থাকলে ভালো লাগে। আমি সবসময় হ্যাপি। যদি ক্লাস কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলে শুধুমাত্র আমি অখুশি। সমস্যা নাই। হ্যাঁ, এসকে কাইম এরকম আরেকটা দিয়েছি। ওকে, 4 এর সাথে গুণ হয়েছে তো 4 5 20। কে যেন লিখছে? নতুন নতুন নিয়ম দিন স্যার। গণিতের নিয়ম মোটামুটি সে আদিকাল থেকে যা চলে আসছে তাই দিয়ে চলতেছে। আল্লাহর রহমতে নতুন নিয়ম দরকার হয় না, হইলেও শতকরা 2-3%। ঠিক আছে, তো আগে পুরাণ গুলাই ভালো করে করে নাও। দেখো, এই যে অনেকেরই 18 24 28 হয়েছে, এটাকে ছোট করা যায় না? 18 24 28 অনুপাত মানে কি? অনুপাত হচ্ছে ভাগ। তোমরা হয়তো এখানে মান বের করছো কত? 18 24 এবং কত 28 হয়েছে তোমাদের। তাহলে এটাকে ছোট করা যায় না? প্রত্যেকটারে দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 12, এটা কত হয়ে যাবে? 14। আরো কি ছোট হয়? না, ছোট হয় না। তাহলে অ্যান্সার 9 12 14। ওকে, নেক্সট আসো। প্রশ্ন হয়, if a is to b is equal to 3:5 এবং a is to c equal to 5:7। ab হলো 3 5 আর ac হলো 5 7। তাহলে b is to c is equal to what? এটা ছিল 34তম বিসিএস মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা। এটা কিভাবে করবা? দেখো, তোমরা অনেকেই হয়তো এখানে হোঁচট খাবা। আমরা কি জানি বলছিলাম, যেখানে গিয়ে শেষ হবে সেখানে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে কমন আছে কোনটা? দেখো, এ কিন্তু 2 জায়গায় আছে। এ এখানেও আছে, এ এখানেও আছে। তাহলে ওইটা কিন্তু প্রথম লাইনের শেষে রাখতে হবে, না হলে তুমি সাজাইতে পারবা না। প্রথম লাইনে কি করতে হবে? শেষে রাখতে হবে। যেমন পরের লাইনে এটা হচ্ছে প্রথম। আমরা এখানে কি করছিলাম দেখো তো, এ ইজ টু বি। পরের লাইনে খেয়াল করে দেখো, এ ইজ টু বি আর পরের লাইনে কি করছিলাম? বি ইজ টু সি। তার মানে বি কমন ছিল, যেটা কমন সেটা দেখো এখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে এখানে কমন কি? এ। তাহলে এটাকে পরে রাখতে হবে, প্রথম লাইনে এটাকে পরে রাখতে হবে। তাহলে এটাকে এখান থেকে যদি লিখি, এ ইজ টু বি তে এ ইজ টু বি এর মান দেওয়া আছে কত? 3:5, এটা দেওয়া আছে না? ওকে, তাহলে এখান থেকে যদি আমরা উল্টে লিখি বি ইজ টু এ, ওই যে ব্যস্ত অনুপাত, তাহলে কি হবে? বি 5:3। তাহলে এইখান থেকে আমরা এটা বের করে নিলাম। আর আরেকটা রাশি আমাদের কি, খেয়াল করে দেখো, এ ইজ টু সি। এই যে এ ইজ টু সি, এটার মান কত দেওয়া আছে? 5:7। ওকে, দেখো এখন আমার এখানেও আছে, এখানেও আছে, ওই যে আগেরটার মতন হয়েছে। এখন আমরা গুণ করি। 5 5 25 ইজ টু 3 5 15 ইজ টু আর 3 7 21। আর কি কাটাকাটি যায়? হুম, আর কি কাটাকাটি যায়? যায় কি? তাহলে দেখো, প্রথমটা ছিল আমার বি, তারপরেরটা কি ছিল? এ, তারপরেরটা কি ছিল? সি, তাই না? বিএসসি। এবার ওরা কি বের করতে বলছে? বি আর সি, বি আর সি। ঠিক আছে, বি ইস টু সি এর মান বের করতে বলছে। বি আমার কত হয়েছে? 25 ইস টু সি এর মান কত হয়েছে? 21। বুঝছো? একটু জটিল হইলো এটা, না? হোঁচট খাইলে এখানেই খাইতাম। সেই জটিলতা দূর করে দিলাম। দেখো, এই গরিবেরা, ক্লিয়ার হয়েছো কিনা? এটা একটা টেকনিক। দয়ের মানে কি? দয়ের মানে আবার কি বলবো বলো?
আরেকটা আবার বুঝাই দিলাম, দেখো। ক্লিয়ার তো? আবার স্যার, আচ্ছা আবার দেখো, এ বি 3 5 আর এ সির মান দেওয়া আছে 5 7। আমরা জানি যে এই পরেরটা একই রকম হইতে হবে। প্রথম রাশিতে প্রথম সরল অনুপাতে উত্তর রাশি যা থাকবে, দ্বিতীয় সরল অনুপাতে প্রথম রাশি তা হবে। অর্থাৎ এখানে কমন আছে কোনটা সেটা দেখবো। এ কমন, দেখো দুই জায়গায় ইয়ে আছে, তাহলে এ কে পরে রাখবো প্রথম রাশিতে, আর পরের রাশিতে আগে রাখবো। এই জন্য সাজাইলাম এ আর বি। আমরা চাচ্ছি এ কে পরে নিতে, তাহলে এটাকে যদি উল্টে দিই বি ইস টু এ, আর এটা উল্টে গেল 5:3। আর এইখানে আছে এ ইস টু সি, এটার মানে এত, তাহলে এখানেও এ এখানেও এ। এখন গুণ করি, এই 5 5 25, 3 5 15 আর 3 7 21। এখন প্রথমটা কি ছিল বি, এই প্রথমটা হলো বি এর মান, তারপরে দুইটা মিলে কি এ, আর শেষেরটা কি সি। তাহলে ওরা মান চাইছে কার কার, বি আর সি। বি এর মান 25, সি এর মান 21। বুঝছো কিনা? এইবার বোঝার কথা, এইবার বোঝার কথা। ঠিক আছে, আশা করি এবার ক্লিয়ার হইছো। এখন একটা অঙ্ক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, আচ্ছা যাও দিচ্ছি। মনে করো এক্স ইস টু ওয়াই 3:4, এক্স ইস টু ওয়াই হচ্ছে 3:4। আবার এক্স ইস টু জেড, এক্স ইস টু জেড হচ্ছে 6:5। ঠিক আছে, এক্স ওয়াই 3 4, এক্স জেড হচ্ছে 6 5। তাহলে জেড আর ওয়াই, জেড ইস টু ওয়াই, জেড ইস টু ওয়াই এটা সমান হোয়াট? এটা বাংলাদেশ ব্যাংক এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে 2008-এ আসছিল। দেখি করো, এটা পারলে আর কোনো সমস্যা হবে না। যখন করান তখন তো ভালোই বুঝি, পরে পারি না। এই জন্যে যখন করান তারপরে আরো করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। গণিত কিন্তু অন্যান্য সাবজেক্টের মতন ভাবলে হবে না। গণিত ইংরেজি এগুলো প্রতিদিন প্র্যাকটিসের বিষয়। আর গণিত তো নিয়মিত রুলস দেখতে হয়, না হলে কিন্তু হবে না ভাই। ওকে, দেখো 15 18 যাদের হয়েছে একটু হয়তো ভুল করছো, কিন্তু ওটাও তো ছোট করা যায়, করা যায় না? আমার মনে হয় একটাও সঠিক অ্যান্সার পাই না এখনো। একটা, দুইটা, তিনটা সঠিক অ্যান্সার পাইছি, চারটা। তার মানে তোমাদের সমস্যা আছে। দেখো লাস্টে এটা বোঝাবো এখন। ঠিক আছে, এই যে দেখো এক্স যেহেতু কমন আছে, এখন আর ডিটেলস লিখতেছি না, তাহলে এক্স টাকে পরের লাইনে নেব। এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইস টু এক্স, এটা উল্টে যাবে, 4 ইস টু কি 3। এই লাইন থেকে এটা বানাইলাম, উল্টাই দিলাম। আর এখানে কি আছে, এক্স ইস টু জেড সমান কত, 6:5। এবার 2 গুণ করো, 4 6 24 ইস টু 3 6 18 ইস টু 3 5 15, তাই না? দেখো তো এটা আরো ছোট করা যায় না? আরো ছোট করা যায় না? সবগুলাকে ভাগ করো, কি দিয়ে ভাগ করা যায়? 3 8 24, 3 6 18, 3 5 15। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যায়। 3 8 24, 3 6 18, তারপর 3 5 15। ঠিক আছে,
তাহলে এই প্রথমটা হচ্ছে ওয়াই, পরেরটা হচ্ছে এক্স, আর তারপরেরটা হচ্ছে জেড। তাহলে মান কি চাইছে, জেড ইজ টু ওয়াই, জেড হলো 5 আর ওয়াই এর মান কত, 8। ঠিক আছে, এটা আছে। মন শুধু নিতে যাবে পনেরো তপনের আয়ের অনুপাত পনের এবং তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের কত? পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের কত? 40তম বিসিএস প্রিলিতে আসছিল, যে বিসিএস থেকে আমি এখন চাকরি করতেছি, শিক্ষা ক্যাডারে কর্মরত আছি, ওই বিসিএস এ আসছিল। দেখো আগের গুলা পারলে তো এটা পারার কথা। এই গরিবেরা, যাদের 5:8 হয়েছিল তারা ঠিকঠাক আছো। হুম 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 হুম, ঠিক আছে। কিন্তু এখন কমেন্ট করো, এটা তো পারার কথা এখন। হ্যাঁ, দেখো এটা আমরা কি করতে পারি, পনিরের পি ধরে নিলাম, তপনের টি ধরে নিলাম, আর রবিনকে ধরলাম আর, কাজ করতে সুবিধা হবে। তাহলে পনির আর তপন, তাহলে পি ইজ টু টি, এইটার মান কত দেওয়া আছে, 4:3, 4:3। আবার তপন এবং রবি, তপন তো টি ধরছি, তাহলে টি ইজ টু আর, তপন এবং রবি এটা ধরা আছে কত, 5:4। দেখো এখানে টি টি কমন পড়ে গেছে কিন্তু। তাহলে এবার দ গুণ করি, 4×5 = 20, 3×5 = 15 ইজ টু 3×4 = 12। ঠিক আছে, এটাকে কেটে ছোট করা যায় না, করা যায় না। তাহলে এখানে দেখো পনির হইল 20, তপন হইল 15, আর রবিন হইল 12। তাহলে ওরা বলছে পনিরের আয় 120 টাকা। আমরা জানি কি বলছিলাম, এই অনুপাত কখনো পূর্ণ সংখ্যা প্রকাশ করে না। তাহলে পনিরের 20 অনুপাত মানে কি 20 ভাগ। এখন 20 এর সাথে যে কোনো কিছু গুণ করতে পারো এক্স, তাহলে 20x সমান কত, 120 হবে। পনিরের আয় হচ্ছে 20 অনুপাত, তাহলে 20x সমান কত, 120। তাহলে x সমান কত হবে, 120 কে 20 দ্বারা ভাগ করো 6। x এর মান কত পেলাম আমরা, 6। এবার x এর মান যেহেতু পাইছি, কার মান বের করতে বলছে, রবিনের। রবিনের এখানে কত দেখো, 12 ভাগ, তাহলে রবিনের কত হবে, 12x। তাহলে 12 গুণন x এর মান হচ্ছে 6, 6×12 = 72। বুঝছো? একটু কেন, অনেকটুকুই বুঝিয়ে দিয়েছি, একটু না তো, আলোকিত জীবনের সন্ধানে। দেখো বুঝছো কিনা। একসাথে আমরা একে বেশ কয়েকটা রুব্রিক ছিল, অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, ধারাবাহিক অনুপাত, এবং সেই সাথে এই যে উল্টাপাল্টা অনুপাত, এগুলা ছিল, এগুলা সব আলোচনা করে দিলাম। ঠিক আছে, বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে
তেজপাতা। এবার কারো কোনো সমস্যা? স্যার আরেকবার। শারমিন চৌধুরী, আগেরটার মতনই কিন্তু ছিল, আবার বুঝাইতে হবে। দেখো, পনির, তপন, এগুলাকে ধরে নিলাম। পিতে পনির, টিতে তপন, আবার টিতে হচ্ছে তপন, আর তে হচ্ছে রবিন। ঠিক আছে, তাহলে পিটি এত, টি আর এত। এবার দগুণ করে এদের মানগুলা বের করলাম। পি হলো 20, টি হলো 15, আর হলো 12। অনুপাত মানে হচ্ছে এত অংশ, এত ভাগ। তাহলে পনিরের কত ভাগ? 20 ভাগ, মানে 20x। যে কোনো কিছু দিয়া তুলনা করো, কারণ এটা তো খালি খালি লিখতে পারবে না, আলাদা করে লিখতে পারবে না। এই জন্য এক্স ওয়াই জেড কিছু একটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 20x সমান কত? সে ইনকাম করে 120। এখান থেকে এক্স এর মান বের করে রবিনের যে 12x, সেখানে মান বসাই দিলে 72 টাকা। বুঝছো এবার? এই কমেন্ট করো গরিবেরা, কমেন্ট না করলে মার হবে। ডাস্টার কই? ডাস্টার, ডাস্টার, এই যে মার হবে। নেক্সট আসো রুবিক 2 তে। বকে রুবিক 2 তে আসো। এবার আমরা চতুর্থ সমানুপাতি বা ক্রমিক সমানুপাতি এই বিষয়গুলো যাব, যেখানে ওই যে 4টা অনুপাত থাকে, সেগুলা কিভাবে সমাধান করতে পারি। যেমন ধরো, সমানুপাত এবং ক্রমিক সমানুপাত, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্ন হয় 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? কত? এটা 30তম বিসিএস আসছিল, সুশান্ত পাল বিসিএস। ঠিক আছে, 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? সুশান্ত পাল বিসিএস, যে বিসিএস এ সুশান্ত স্যার সর্বোচ্চ নাম্বার পেয়ে লিখিততে ফার্স্ট হয়েছিল। ঠিক আছে, এ যাবৎকালে সর্বোচ্চ। তাহলে দেখো, চতুর্থ সমানুপাতির সূত্র জানি আমরা কি দিছিলাম? চতুর্থ সমানুপাতিতে কি যেন বলছিলাম? প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি। প্রথম রাশি, দেখো তোমার ওইখানে সূত্র লেখা আছে, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান হচ্ছে তৃতীয় রাশি ইস্টু চতুর্থ সমানুপাতি। এটা আমরা জানি না, মনে করো এটা এক্স। এই যে এই সূত্রে বসায় দিলেই হয়ে গেল। 3/9 সমান হচ্ছে 4/x, বা 3x সমান কত হবে? এটা কেটে ছোট করে নিতে পারো। আরে 3 3 9, যেভাবে মন চায়। 4 নং 36। তাহলে বা x সমান কত? 3 দিয়ে ভাগ করলে 12, x এর মান 12। চতুর্থ সমানুপাতি 12। বুঝছো? এই যে বড় লোক পাওয়া গেছে একটা, কমেন্ট লিখে না। বাকি বাস মায়ের হবে, মায়ের হবে, কমেন্ট না করলে মায়ের হবে। ধনী হলে বিপদ, ধনী হলে বিপদ। যত বেশি ধনী হবা তত বেশি হিসাব দিতে হবে। ঠিক আছে, তার মানে গরিব হয়ে থাকবা তা না। ধনী হবা, দান সদকা বেশি বেশি করবা, তাহলে হিসাব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সুশান্ত দাদা খালি আমার হবে কেন? তোমাদের সুশান্ত দাদা না? জাতি কি জানে না জানে সেটা দিয়ে কি করবা? এত জটিল চিন্তা করো কেন? আশিকুর রহমান আমার সুশান্ত দাদা মানে? যেভাবেই হোক ফার্স্ট হয়ে আছে তো এখনো। আমার সুশান্ত দাদা মানে উনি একজন সিনিয়র অফিসার। এখন বলার সময় আমি কি বলবো? যে সুশান্ত, সম্মান দিতে শেখো।
যার যার হিসাব শেষে দেবে। নেক্সট আসো, চতুর্থ সমানুপাতিক, ঠিক আছে, ক্লিয়ার তো বিষয়টা? হুম, যেমন ধরো এইটার মতনই একটা কোশ্চেন হয়েছিল। হোয়াট নাম্বার replace the question mark, question mark, what number replace the question mark? 5 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই হোয়াট। এই হোয়াট এর এখানে কত হবে? সেম প্রশ্নটা, এটা ছিল 33তম বিসিএস মেন্টাল অ্যাবিলিটিতে, 33rd বিসিএস। কমেন্ট করো তো। বিয়ে করতে পারছি না, জব দরকার, জব হোক আর না হোক বিয়ে করে ফেলো, আল্লাহ তাআলা বরকত দিবেন। গজল শুনতে চাই, হামদনাথ শুনতে চাই। ওকে, দেখা যাক কতটুকু সময় পাই। নেক্সট, ওকে, বুঝছো? আর কখনো যদি দুই জায়গায় শূন্যস্থান থাকে তাহলে দুইটাকে ওই যে আমাদের ক্রমিক সমানুপাতের সূত্র আছে না, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, ওই সূত্রে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হয়েছে তোমাদের? 99 না? এটাকে জাস্ট এক্স ধরে মান বের করবা, এটার অ্যান্সার হচ্ছে 99। নেক্সট যদি আরেকটা আসি, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? কোন সংখ্যা বসবে? এরকম যদি প্রশ্ন হয়, 7 ডিভাইডেড বাই হোয়াট, 7 ডিভাইডেড বাই হোয়াট সমান হোয়াট ডিভাইডেড বাই 343, এটা কত হবে? দেখো, ওরা বলে দিচ্ছে যে নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে, মানে একটা সংখ্যায় দুই জায়গায় বসবে। দুইটা জায়গায় এক সংখ্যা বসতে গেলে আমাদের কি জানি সূত্র ছিল, ওই যে এ ইজ টু বি সমান কি বি ইজ টু সি। তার মানে এখান থেকে পাইছিলাম কি এ ডিভাইডেড বাই বি সমান কি বি ডিভাইডেড বাই সি, অর্থাৎ এখানেও বি এখানেও বি, অর্থাৎ এখান থেকে কি পাইছিলাম বি স্কয়ার সমান এসি, যেখানে আমরা বলছিলাম কি ক্রমিক সমানুপাতের সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটাও যদি এক্স হয় এটাও তাহলে এক্স হবে, তাই না? এক্স 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 স্কয়ার সমান 7 গুণন 343, কত হয় বের করো। এটা শর্টকাটে করতে পারো একভাবে, রুট করাটা গুণ করে যদি আবার রুট করো সেটা একটু জটিল হয়ে যেতে পারে, এই জন্য 343-কে ভাগ করবা, কত দিয়ে যায় দেখো, 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে 3 অক্ষে 3, 4 3 7 3 10 যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 5 7 35, 4 7 28, আর হচ্ছে 63, হ্যাঁ 7 দিয়ে যায়, 4 7 28, আর এখানে থাকে 63, 7 নং 63, আবার কত দিয়ে যায় 7 নং 7 7 49। তার মানে 343-কে ভাঙাইলে, 343-কে ভাঙাইলে এক্স স্কয়ার সমান কি লেখা যায়, 7 গুণন 343-কে ভাঙাইলে 7 গুণন 7 গুণন 7, ওকে, এটা লেখা যায়। এখান থেকে যদি শুধু এক্স এর মান বের করো তাহলে কি হবে, পুরোটার উপরে রুট, 7 গুণন 7 গুণন 7 গুণন 7, আর রুট থেকে আমরা যদি রুট তুলে দিই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা, আরো দুইটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, তার মানে 7 7
49 এক্স এর মান। এই গরিবেরা, বুঝছো? ওভারটেক করতে হবে মাঝে মাঝে, উপরে সিরিয়াল শেষ হয় না, এই জন্য তোমাদের সিরিয়াল আসে না। মাঝে মাঝে ওভারটেক করতে হবে। এলাকায় বহু মানুষ দেখবা যে বয়স 40 হয়ে গেছে, ওর জন্য তুমি বসে থাকবা না। বিয়ে শাদী করলে পরে অনেক পাপ কাজ থেকে মুক্ত থাকা যায়। আবার অনেক সময় তখন প্রয়োজনটাও বেড়ে যায় যে হ্যাঁ, আমি এখন কাজ করব, চাকরি করব, বা কিছু একটা করব, ঠিক আছে? যাই হোক, যাদের সুযোগ আসছে তারা করে ফেলবা, আর যাদের সুযোগ নাই তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি সুযোগ তৈরি করো। ঠিক আছে? আরেকটা অঙ্কে আসি আমরা। এই মধ্য সমানুপাতি প্রশ্ন হয়েছিল, টিপুর বোনের বয়স টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি টিপুর 12 বছর এবং টিপুর বাবার 48 বছর হলে বোনের কত? এটা তোমরা অনেকেই পারবা এখন, হয়ে গেছে। আমি প্রশ্ন করতে করতে হয়তো অনেকেরই আনসার হয়ে গেছে। প্রশ্ন করতে করতেই হয়তো অনেকেরই 24তম বিসিএস প্রিলিতে আসছিল, এটা অনেকেরই আনসার হয়ে গেছে, তাই না? মধ্য সমানুপাতির সূত্র জানি আমরা, কি বলছিলাম? মধ্য সমানুপাতির সূত্র বলছিলাম বি স্কয়ার সমান এসি, তাই না? এখান থেকে কি পাই? বি সমান হচ্ছে রুট ওভার এসি, তাই লেখা যায় না? এইখানে এটা কি? এ ছিল প্রথম রাশি, এ ছিল প্রথম রাশি, তাই না? আর বি ছিল মধ্য সমানুপাতি বা মধ্য রাশি, আর সি ছিল তৃতীয় রাশি, তাই তো ছিল, তাই না? এবিসি। তাহলে খেয়াল করে দেখো, টিপুর বোনের বয়সটা হচ্ছে, টিপুর বোনের যা, এই বোন হচ্ছে টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কে? টিপুর বোন। তাহলে মধ্য সমানুপাতি কি হবে? বোন, তাই না? এটা আমরা নির্ণয় করবো, এটা আমরা জানি না। আর তাহলে দুই প্রান্তে কে থাকবে? এক পাশে টিপু, আরেক পাশে তার বাবা। টিপুর বয়স কত? 12, তাহলে এটা সমান হচ্ছে 12। আর আরেক পাশে তার বাবা, বাবা কত? 48। ওকে, তাহলে এখন মান বসাই দিই। দেখো, বির মান বের করবো, রুট ওভার এসি, এর মান কত? 12 ইন্টু সের মান কত? 48। ওকে, এটাকে ওই যে আগের মতন করে ভাগ করি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? 48, 24 দুগুণ 48। হ্যাঁ দেখো, ওই যে একটু টেকনিক অবলম্বন করলেই হয়। 48 কে যদি ভাঙাই তাহলে কি লেখা যায়? 2 গুণন 24, এটা লেখা যায় না? 24 দুগুণ 48। তাহলে দেখো, এখানে 12 দুগুণ 24 হইলো, আবার এখানেও 24 হইলো। তাহলে রুট তুলে দিলে দুইটা 24 থেকে একটা 24, এটাই আনসার। চাইলে আবার সেই মৌলিক সংখ্যায় ভাগ করেও করতে পারতা, যেভাবে তোমার করতে সুবিধা হয়। ওকে, ওকে, ওকে। বুঝি নাই। কেন বুঝি নাই? কি বুঝি নাই তাও বুঝি নাই। আমরা মধ্য সমানুপাতির সূত্র দেখাইছিলাম, বি স্কয়ার সমান এসি, তোমার খাতায় লেখা আছে, দেখো এখান থেকে বি সমান কি পাই? রুট ওভার এসি।
তাহলে এ আর সির মান বের করলে তো হয়ে যায়। দেখো এখানে বলছে টিপুর বোনের বয়সটা, এই টিপু আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কে? টিপু, টিপুর বোন, তাই না? টিপুর বোন হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে এখানে হচ্ছে এ প্রথম রাশি, বি হচ্ছে মধ্য সমানুপাতি, সি হচ্ছে তৃতীয় রাশি, ওই যে মধ্য সমানুপাতি সূত্র অনুযায়ী। তাহলে বি যদি বোন যদি মধ্য সমানুপাতি হয়, তাহলে দুই পাশে বাদ বাকি দুইটা, একটা 12 আর একটা 48, সেটা যেভাবে বসাও। এইবার এখানে বসাই দিয়ে মান বের করছি। কি করলাম, 48 দুই ভাগ করছি এখানে। পানি পানি না, সূত্রটা আরেকবার হ্যাঁ বলছি, বি স্কয়ার সমান এসি। ওকে, যেমন ধরো এটা যদি বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার করো। 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? 16 এর মধ্য সমানুপাতি সমান হোয়াট? হোয়াট? এটা বের করো দ্রুত, দ্রুত দ্রুত। দুইবার তিনবার বুঝিয়ে দিছি। এরপরে যদি সমস্যা হয় একটু চেষ্টা করে এই ভিডিওটা একটু টেনে দেখবা বাসায়, কারণ আরো কিছু বিষয় আছে, এগুলো শেষ করতে হবে আমার। বুঝছো গরিবেরা, আরো কিছু বিষয় আমাকে শেষ করতে হবে। এর সাথে অনুপাত সমানুপাতের, ওই যে আমরা বলছিলাম না যে মিশ্রণ, সোনা ও তামার মিশ্রণ, তার সাথে এত গ্রাম সোনা মিশালে, ওগুলা কিন্তু আমরা ওই যে মনে পড়ে মিশ্রণের অধ্যায়ে কিন্তু পড়াইছি, অনেকগুলা নিয়ম পড়াইছি। অতএব ওটাও কিন্তু অনুপাতেরই অংশ, আবার ঐকিক নিয়মের অংশে, যেহেতু লেকচারে ছিল আমরা ওইখানেও দেখাইছি। সেই সাথে গত ক্লাসে দেখাইছি অনুপাত এবং গসাগু, অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে ওইগুলোও কিন্তু অনুপাতের অংশ, লসাগু গসার অংশ। তোমরা যেন আবার কোশ্চেন হইলে পরে বলো না যে স্যার এগুলো তো হয় নাই। ওকে, তখন আমি বলবো যে কেয়া হুয়া, হুক্কা হুয়া, কেয়া হুয়া। আপনার কত বছর বয়সে বিসিএস হয়েছে এবং কয়বার চেষ্টা করার পর হয়েছে? আলহামদুলিল্লাহ, প্রথম বিসিএস ভাইবা দিয়েই আমার হয়ে গেছে। এবং তোমরা জেনে খুশি হবা যে এখন আমার চাকরির বয়স আছে, আবেদন করি এবং সামনে আরো বিসিএস পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়া হয় না। ঠিক আছে, মনে হচ্ছে যে এখানেই ভালো আছি, এই জন্য আর পরীক্ষা দেওয়া হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম বিসিএস ভাইবা দিয়েই চাকরি হয়ে গেছে। এবং আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তখনই আসছি যখন আমার চাকরির একদম ফাইনাল রেজাল্ট হয়েছে। আমি ঢাকায় সিট নিয়েছিলাম কিন্তু যাওয়া হয় নাই আমার, আলহামদুলিল্লাহ ওই রেজাল্ট হয়ে যাওয়াতে তখন আর যায়নি। আমার ফোর্থ ইয়ারের রেজাল্ট দিয়া আমি আবেদন করছিলাম। ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট হয়েছিল আমার। না, এটাই প্রথম জব। এর পূর্বে ফ্রিল্যান্সিং করতাম আমি, রাত জেগে রাজশাহীতে 6 মাসের মতন ফ্রিল্যান্সিং করছি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের কাজ করতাম। তো যদি চাকরি বাকরি না হতো হয়তো ওই লাইনটাই বেছে নিতাম। তো আল্লাহ তালা এদিকেই করছে, আর ওইদিকে এখন টুকটাক সময় দেওয়া হয়, সময় পাই না। কোন কলেজ স্যার? আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর কলেজ আমার টাঙ্গাইলে, চিনবা না? নেক্সট আসো রুবিক 3-তে। সময় অনেক চলিয়া যাচ্ছে, সময় চলিয়া যায়, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তোমাদের ক্লাস টাইম শেষ। এখন যা পাবা সব হচ্ছে বোনাস। ঠিক আছে, রুবিক 3-তে আসো, এখন যা পারবা পাবা সব বোনাস। ঠিক আছে,
দেখো, প্রশ্ন হয় একটি জারে দুধ ও পানির অনুপাত একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। যদি দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এখন তোমরা প্র্যাকটিস করবা, তবে পানির পরিমাণ কত? কত? 26তম বিশেষ লিটার ছিল। এগুলা করো, এগুলা পারার কথা এখন, ঠিক আছে? শোনো, তোমাদের অনেক কমেন্ট আমি দেখি, কিন্তু সেখানে অ্যান্সার দেওয়ার কিছু থাকে না, বা একটু বিড়ম্বনার যোগ্য, সেই জন্য অ্যান্সার করি না। একটা জিনিস মাথায় রাখবা, প্রথমত যে কোনো চাকরির প্রস্তুতি নেওয়া, তার মানে তুমি চাচ্ছ যে একটা জবে তুমি ঢুকবা, তোমাকে বিনয়ী হতে হবে, মানুষ হ্যান্ডেল করতে হবে, অনেক সাথে চলতে হবে। নাকি তুমি এই টার্গেট নিয়ে এই কোর্সে ভর্তি হয়েছো যে না, আমি কোর্স এমনি করা দরকার, না করলে কেমন দেখা যায়, বিসিএস এর আবেদন করব, সারা বছর প্রত্যেক বছর প্রত্যেকে আবেদন করে, আমার অনার্স শেষ হয়ে গেছে, যদি আবেদন না করি দেখতে খারাপ লাগে, এই জন্য আবেদন করছি, কোর্স না করলে কেমন দেখা যায়, এই জন্য কোর্সে ভর্তি হয়েছি, একটু উল্টাপাল্টা কমেন্ট করবো, গল্প টল্প করে চলে যাবো, তারপরে হোক না হোক। যদি এরকম নিয়ত থাকে তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি তুমি আসলেই ওই নিয়তে ভর্তি হও যে আমি চাকরি পাওয়ার জন্য, তাহলে তোমাকে এখন থেকেই ডিসেন্ট হতে হবে। একটা জিনিস মনে রাখবা যে মানুষ কথা বলা শেখে 2 বছর বয়সে, কিন্তু কোথায় কি কথা বলতে হবে এটা শিখতে তার সারা জীবন লেগে যায়। আমি আর কিছু বলতে চাই না, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক আছে? এখন থেকেই একটু সাবধান হবা যে কি কথা বলতে হবে, কোথায় বলতে হবে, এটা যেন একটু সাবধান হই। মন চাইলেও আল্লাহ তাআলা মুখ দিছে, মন চাইলে একটা কথা বলে দিলাম আর হয়ে গেল, কথার কোনো ওয়েট নাই, ঠিক আছে? ঠিক আছে। টাঙ্গাইল সদরে আমার বাসা। যাই হোক, তোমরা অধিকাংশ আলহামদুলিল্লাহ এখানে ভালো, তোমাদের জন্য শুভকামনা রইল, দোয়া করি। দেখো, এটা করে ফেলো, এটা কিন্তু আমার করে দেওয়ার কথা না, তাই না? অনুপাতকে আমরা কিভাবে ধরি? অনুপাতকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে পরিমাণ পাওয়া যায়। দুধ হইল 5, পানি হলো 1, তার মানে কি দুধ যদি 5টা এক্স হয়, তাহলে পানি হবে কত? পানি হবে 1টা এক্স, তাই না? এবার বলছে যে দুধের পরিমাণ পানির চাইতে 8 লিটার বেশি, তার মানে এই যে দুধ 5x, এইটার চাইতে পানির পরিমাণ 1x। এই দুধ থেকে পানি বিয়োগ করলে কত হয়? 8 লিটার হয়। তাহলে এখান থেকে x এর মান বের করি, 4x সমান কত? 8, বা x সমান হচ্ছে 2। আর এই x টা কিসের মান? 1x বাই x, এটা হচ্ছে পানির পরিমাণ। এই যে পানির পরিমাণ ধরে নিছি, এটাই মান বের হয়েছে আমাদের 2 লিটার। আসছিল ভাই, সহজ মনে হলে কি হবে, আসছিল তো, কিছু করার নাই, তাই না? নেক্সট আসো। এবার মনে করো যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, এখানে দেওয়া আছে 5:2, 5:2। এবার বলছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, অর্থাৎ দুধের পরিমাণ পানি অপেক্ষা 6 লিটার বেশি। তাহলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? এটা আসছিল আবার 11তম বিসিএস এ। দেখো, সহজ সহজ অঙ্ক চলে আসছে বারবার, কি করবো বলো?
হ্যাঁ, করে দিছি তো ওটা। এই ফাঁকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে অনেক সময় দ্বিগুণানুপাত বলে। দ্বিগুণানুপাত কি? দ্বিগুণানুপাত হচ্ছে যেমন ধরো এক্স ইস টু ওয়াই এর দ্বিগুণানুপাত কি? দ্বিগুণানুপাত, এক্স ইস টু ওয়াই এর দ্বিগুণানুপাত হচ্ছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। যেমন ধরো 5:7 এর দ্বিগুণানুপাত কত হবে তাহলে? 5 স্কোয়ার ইস টু 7 স্কোয়ার। তার মানে কত? 5 × 5 = 25 ইস টু 7 × 7 = 49। আর আরেকটা বিষয় হলো দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত 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 মানে রুট করে দিবা, দ্বিভাজিত অনুপাত। যেমন এক্স ইস টু ওয়াই এর দ্বিভাজিত অনুপাত হবে √x/√y। তার মানে যদি দুইটা অনুপাত 25 এবং 36 হয়, এর দ্বিভাজিত অনুপাত হবে √25/√36। তাহলে এখান থেকে মান যা আসে, এখানে আসবে 5 আর এখানে হচ্ছে 6। বুঝছো? √25 নিচে বোধহয় দেখতে পাচ্ছ না, বলছি আমি, শুনে নাও। √25 হচ্ছে √36। ঠিক আছে? আচ্ছা, আগেরটা কমেন্ট করছো? বড় লোকেরা, গরিব আর না বলি, তোমাদের কষ্ট পাচ্ছ। পানির পরিমাণ 2 হয়েছে কেন? পানির পরিমাণ কত হবে? পরেরটায় 4 হবে, তাই না? এক্স এর মান বের করছে 2, কিন্তু এখানে কি খেয়াল করে দেখো পানির পরিমাণ কত আছে? 2x। 2x মানে কি? 2 × 4 = 4 লিটার, তাই না? প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, যেহেতু এটিও এক্সাম দিবেন, আপনার প্রাইমারি প্রস্তুতি ভালো আছে, তাহলে প্রাইমারি ম্যাথ আপনার করা আছে ভালো করে। এখন প্রিভিয়াস ইয়ারের প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস প্রিলি, সেটা প্রধান শিক্ষকই বলেন প্রাইমারির, অথবা সহকারী শিক্ষক বলেন, বা প্রিভিয়াস এটিও আছে, যত কোশ্চেন আছে এগুলো এখন ভালো করে সলভ করেন। যে এটিও পরীক্ষা দিবেন যে বলছেন, আপনারা গরিব বলে কষ্ট পাচ্ছেন, এই জন্য আপনাদের বড় লোকই বলি। আমি গরিব। টাঙ্গাইলের, টাঙ্গাইল সদরে আমার বাসা। 2 হবে না, 4 হবে ওটা। ওটা তোমাদের বাসার কাজ রইলো, কেন 2 হইলো এটা দেখবা যাচাই করে। ঠিক আছে? নেক্সট আসো, নেক্সট আসো। বড় লোকেরা, নেক্সট আসো। ধনীরা, রিচ ম্যান, আর আমি হচ্ছি পোর ম্যান। পোর ম্যান, পোর জেন্টলম্যান। ঠিক আছে? পিওর না, পোর। ধোঁকা জীবনের একটা অংশ গেছে, দাঁড়াও, অংশ নিয়ে যেহেতু কথা বললাম, অংশ নিয়ে একটা অঙ্ক করবো আমরা। ধরো এই যে জীবনে যেহেতু ধোঁকা খাইছো, ওটা একটা বাঁশ, অতএব বাঁশ নিয়ে অঙ্ক হবে। এখন বাঁশের অঙ্ক আসবে, বাঁশ খেয়ে ধোঁকা কত ভাগ পাইছো, ঠিক আছে, কত অংশ পাইছো সে যায়। 60 মিটার বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে কে কত বড় বাঁশ খেতে পারে? টুকরাগুলোর সাইজ কেমন হবে? দ্রুত অ্যান্সার করো। টুকরাগুলোর সাইজ কেমন হবে? সাইজ কেমন হবে? ওকে। 22তম বিসিএস আসছিল, 22 বিসিএস পেলে 60 মিটার বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কেমন হবে? কি ব্যাপার, আমার স্ক্রিনে সমস্যা হলো নাকি?
আমার স্ক্রিনে বৃষ্টি পড়তেছে, কাহিনী কি? আমার ট্যাবে বৃষ্টি পড়তেছে, কাহিনী কি? এই ফোনে, বড় ফোনে তো ঠিকই আছে, আরেকটা ফোনে তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে আর কথা বাড়াবো না, মনে করো শেষ একটা অঙ্ক ছিল, আগামী ক্লাসে আমরা দেখাবো। ঠিক আছে, এখানে আমরা বিদায় নেব। এই ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বিদায় নেব না, শেষ করে যাব। কেন এরকম হয়, এটা কি সমস্যা? দেখো, এইটা তোমরা করবা, এটা তোমরা করবা। আমরা একটা বড় অঙ্ক, অন্য অঙ্কটা করে আসি, এটা সহজ অঙ্ক, ওইটা করব, তাহলে তোমরা এটা বের করতে পারবা। ঠিক আছে, এটার অ্যান্সার 9, 21, 30। 9, 21 আর হচ্ছে 30, এটা তোমরা করবা। আমরা পরে একটা করব, যেটা জটিল, একটু জটিল। ঠিক আছে, জটিল ও কঠিন। সেটা হচ্ছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিলে এক বাই তিন, 1/5 এবং 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি পাবে? প্রথম ভাই কতটি পাবে? এটা ছিল 37তম বিসিএস প্রিলিতে। 231টি আম, 261টি আম 3 ভাইয়ের মধ্যে কত অনুপাতে? 1/3, 1/5 এবং 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? এটা তো তোমরা পারার কথা, তাই না, বলো? হুম, শোনো, এই অঙ্কটায় দেখো, অনুপাত এমন ভাবে দেওয়া আছে, এই অঙ্কটায় অনুপাত এমন ভাবে দেওয়া আছে যে অনুপাত হইলো ভগ্নাংশ আকারে। এই ভগ্নাংশকে সাইজ করার জন্য প্রত্যেকটা অনুপাতকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করব। আমরা জানি অনুপাতকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে 1/3 ইস টু ছিল কত? 1/5 ইস টু 1/9। এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে সবগুলা পূর্ণ সংখ্যায় পরিণত হয়। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যা বের করবো এখান থেকে, 3, 5, 9 এর লসাগু থেকে। 3, 5, 9 এর লসাগু কত? 3 অক্ষে 3, 5, 3 তিরিখে 9, লসাগু কত ক্লাসে দেখাইছি। তাহলে 3 5 15, 3 15 45। তাহলে 45 দ্বারা গুণ করব, অর্থাৎ 1/3 গুণন 45 ইস টু 1/5 গুণন 45 ইস টু 1/9 গুণন 45। ওকে, ওকে। তাহলে এখন দেখো, 3 15 45, 5 9 45। কারণ লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ওইটাকে ভাগ যাবে। 9 দিয়ে 5 9 45। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? একটা হলো 15, আরেকটা হলো 9, আরেকটা হলো 5। খেয়াল করে দেখো, এই 3টা ভাইয়ের অনুপাত, এটা প্রথম ভাই, এটা দ্বিতীয় ভাই, আর এটা হচ্ছে তৃতীয় ভাই, তাই না? এই 3টা ভাইয়ের অনুপাত, এখান থেকে আমরা এটা বের করে নিলাম। এবার 261টি আম প্রথম ভাই কতটি পাবে? তাহলে প্রথম ভাই পাবে, টোটাল আম হচ্ছে 261টি। 261 এর 261 এর এখানে টোটাল কত ভাগ আছে দেখো তো? 15 আর 9 24, 24 আর 5 29 ভাগের প্রথম ভাই এখানে কতটুকু? প্রথম ভাই হচ্ছে 15, 29/15 ভাগ। তাহলে এখন কাটাকাটি করে দেখি, 290 হচ্ছে 10 দিয়ে গেলে 9 বার যাবে। 9 নং 81, 9 দুগুণ 18, 8 26, 9 15, 10 15 150, তার মানে 135টি। এটা প্রথম ভাই। যদি দ্বিতীয় ভাই বলতো তাহলে 261 এর 29/9 ভাগ। তৃতীয় ভাই বললে 29/5 ভাগ। বুঝছো?
इश्क की रंग में रंग जाऊं मेरे यार, इश्क की रंग में रंग जाए जब अब हर। वरना वो सैयदी आले नसाइहा वही उम्मी लकबी हाशिमी व मुत्तहबी। और कहाँ से गुनाहगार। কেউ কেউ কমেন্ট করছে বুঝি নাই, এই তিনটার লসাগু নিছি পূর্ণ সংখ্যা বানানোর জন্য, সেটা 45, সবগুলারে 45 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা বানায় নিছি। এবার প্রথম ভাই পাবে কোনটা, 261 এর টোটাল অনুপাত ছিল 29, 29 ভাগের 15 ভাগ। এখন বুঝো কিনা দেখো। উম, 29/3 যোগফল। এখনো কে কে বোঝো নাই বলো, বলো বলো, বড় লোকেরা, ধনীরা, সবাই বুঝছো কিনা? শাকিব খানের কোনো গান আমার জানা নাই, শাকিব খান গান গায়? আরো কোনো সমস্যা আছে? আশা করি ক্লাস মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো না নিতে পারলেও মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বিদায় নেই, দেখা হবে পরবর্তী ক্লাসে। অলরেডি 20 মিনিট চলে গেছে। তো আমি বিদায়ের কথা বললেই খুবই কষ্টের বিষয় যে আমাকে রেখেই তোমরা চলে যাও, বড় লোকেরা। আমার মতন একটা হতদরিদ্র গরিব মানুষকে রেখে তোমরা যখন চলে যাও আমার খুব কষ্ট লাগে, এইখানটায় লাগে। ঠিক আছে, বুকের বাম পাশে যেখানে হার্ট আছে, ঠিক আছে, 4 চেম্বারে, প্রত্যেকটা চেম্বারে ধুপ করে লেগে যায় যখন আমাকে রেখে তোমরা হুড় হুড় করে চলে যাও। তো আর কষ্ট দেব নয়, অনেকক্ষণ তোমাদেরকে বিরক্ত করলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ তোমাদের প্রত্যেকের মঙ্গল করুন। ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার জন্য দোয়া করবা। যেখানেই থাকো পৃথিবীর, যদি কখনো শোনো যে আবির স্যার নাই, আবির কায়সার স্যার মারা গেছে, আল্লাহর কাছে নাজাতের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। হুম, আমি তোমাদের প্রত্যেকের উত্তরোত্তর সাফল্য কামনা করি, সেই সাথে প্রত্যেকে যাতে ইহজীবন এবং পরকাল দুই কালই রক্ষা করে চলতে পারো, নিজের ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকতে পারো, ফিতনা ফাসাদ সুদ ঘুষের দুনিয়ায় নিজের এত এত ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নাই, ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারো, মানুষের অপকার না করতে পারো, উপকার যেন করতে পারো। একটা জিনিস মনে রাখবা, কথা দিয়েও আঘাত দেওয়া যায়, মানুষকে অনেক বড় আঘাত দেওয়া যায়। আর এটা কিন্তু একটা হক, বান্দার একটা হক যে তোমার কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করে। তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে বান্দার একটা হক নষ্ট হইলো, তার মানে হাক্কুল ইবাদ এটা নষ্ট হইলো। আর ওই বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। এই জন্য অনেক সময় অনেক বড় ধরনের ভুল কি সেটাই বুঝতে পারো না, তো মনে রাখবা যে মানুষের যে হকগুলা এগুলা যেন কোনোভাবে নষ্ট না হয়। এই যে কমেন্টেও তোমরা মনে করতেছো যে শুধু সামনাসামনি দেখা হইলে ওইখানে যে খারাপ আচরণ সেটাই খারাপ আচরণ না। এই এক ভাই আরেক ভাইকে মাঝে মাঝে ধমক লাগাও, এটা করো সেটা করো, বিনা কারণে দরকার নাই। ভালো আচরণ করো একটু, না পারলে চুপ থাকো। ঠিক আছে, তো চেষ্টা করবা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।
আর আমরা যেহেতু শিক্ষক, বকবক করাই আমাদের কাজ, কথা বেশি বলি অনেক সময়। আর তোমাদের হচ্ছে চুঙ্গা কান বোঝো, এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের হয়ে যায়। আশা করি কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।